গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ, বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে সমাধানের পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। বিএনপি সরকারের 6 মাসে আর্থিক খাতে ফেরেনি গতি, হয়নি কাঙ্ক্ষিত সংস্কার, মূল্যস্ফীতি কিছুটা কমলেও জ্বালানি সংকট ব্যাহত শিল্প উৎপাদন। গ্যাসের জন্য আমাদের প্রোডাকশন অনেক টাইম নষ্ট হয়েছে, যার কারণে আমাদের বায়ারদের সাথে আমাদের কমিটমেন্ট নষ্ট হয়েছে। একদিকে জ্বালানির জন্য আমরা ইন্ডাস্ট্রিগুলো চালাতে পারছি না, বিশেষ গ্যাস ইঞ্জিনে বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে। সাথে সাথে ব্যাংকের ইন্টারেস্ট রেট কিন্তু এখনও কমে নেই। কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ও গণ অধিকার পার্টি অফিস ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ। দীর্ঘ 9 বছরেও চালু হয়নি বরিশালের 200 শয্যার শিশু হাসপাতাল, এ মাসেই সব কাজ শেষ করার নির্দেশ, শুরুতে কেবল বহির্বিভাগে মিলবে সেবা। শরীয়তপুরে পদ্মার তোড়ে ভাঙছে জাজিরার বিভিন্ন এলাকা, বিলীন হওয়ার শঙ্কায় বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। ভাঙ্গাছি যে আবার এপার আইছি, আবার এপার দা ভাঙতেছে, এখন আমরা কই যাবো কই কি করবো এটা আমরা দিশা করে সাথে পারছি। নিজের জায়গায় থাকতে পারি তো ওই কামাই রুজি করে রাত্রে ঘরে ঘুমাইতে পারলাম, ভাত গুন খাইতে পারলাম। সরকার কোনো যদি কিছু ব্যবস্থা না নেয় তাহলে আপনি কাছে একাচ্ছ ঘর চলে যাব। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও ইসরায়েলি আগ্রাসন, 3 শিশু সহ 11 জনের প্রাণহানি, হিজবুল্লাহর ঘাঁটি ছিল লক্ষ্য, দাবি তেল আবিবের। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। দর্শক, ম্যাচটি কভার করতে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন সহকর্মী হাসান আল মারুফ। সরাসরি যুক্ত হব তার সাথে। মারুফ, চতুর্থ দিনের শুরুতেই তো সাফল্য পেয়েছে বাংলাদেশ, টাইগারদের জয়ের সম্ভাবনা বেশ জোরালো, এটা তো এখন বলাই যায়, কি বলেন? মাত্র 3টা উইকেটের অপেক্ষা, ইতিহাস গড়ার হাতছানি অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্কদের মতো বিশ্বসেরা পেসারদের সামনে বাংলাদেশের বুক চিতিয়ে লড়াই, একচ্ছত্র আধিপত্য, একের পর এক সেশন, একের পর একটা দিন। প্রথম, দ্বিতীয়র পর তৃতীয় দিনে দাপট, তারপর চতুর্থ দিনের সকালটাও এখন পর্যন্ত নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। স্পিনারদের দারুণ একটা সুযোগ, স্পিন ঘূর্ণি করছে, উইকেটে অনেক টার্ন পাচ্ছে সকাল থেকে, সব মিলে বাংলাদেশের দারুণ একটা শুরু। ইনিংস ব্যবধানে জয়টা এখনো সুযোগ আছে, সেটা না হলো বাংলাদেশের জন্য এখন ইতিহাস গড়ার হাতছানি। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খেলতে এসছে। 23 বছর আগে সেই স্মৃতি, 2.5 দিনে হেরে গিয়েছিল বাংলাদেশ, বাজে পারফরমেন্স, বাংলাদেশকে অস্ট্রেলিয়া ডাকে না, খেলার সুযোগ পায় না এই দেশটায়। সেই সব কথা বারবার ঘুরে ফিরে আসছিল। এই টেস্টের আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে। জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ 2.5 দিনে টেস্ট হেরেছিল। এই টেস্টে বাংলাদেশ 2 দিনে নাকি 3 দিনে হারবে, এটাই ছিল সবচেয়ে বেশি আলোচনা এই ডারউইনে। সেই বাংলাদেশ একচ্ছত্র দাপট দেখিয়েছে, বোলারদের পর ব্যাটারদের পারফরমেন্স, আবারও বোলারদের দাপট, সব মিলে বাংলাদেশ ইতিহাস গড়ার সামনে, ইতিহাস গড়ার হাতছানি। কিছু সময়ের হয়তো অপেক্ষা, যদি কোনো মিরাকল না ঘটে হয়তো একটা সেশন পরেই আমরা সেই কাঙ্ক্ষিত সেই মহেন্দ্র খন হয়তো আমরা দেখতে পাবো। বাংলাদেশ এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স। অস্ট্রেলিয়ানদের কথা যদি বলি, খুব বেশি দর্শক আজকে আসেনি মাঠে, এবং যেমনটা তারাও আসলে গতকালকে টেনশনে যে
এই টেস্টটা কতক্ষণ আর সময় লাগতে পারে। এবং যেমনটা অস্ট্রেলিয়ান গণমাধ্যম কর্মীরা যারা এখানে এসেছেন তারা বিরক্ত অস্ট্রেলিয়ার পারফরমেন্সে, বাংলাদেশের কাছ থেকে এমন দাপুটে পারফরমেন্স, তারা দুর্দান্ত পারফরমেন্স একেবারেই প্রত্যাশা করেনি। বেশ কয়েকজনের সাথে কথা হয়েছিল, বাংলাদেশ কিভাবে এত ভালো করলো সেই কারণটাই তারা বারবার খুঁজছেন এবং অস্ট্রেলিয়ার কাছ থেকে আরো একবার তাদের জন্য হতাশার পারফরমেন্স। সব মিলে ডারউইন টেস্টে বাংলাদেশ চালকের আসনে কিছু সময়ের হয়তো অপেক্ষা, বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে যদি সবকিছু ঠিক থাকে। জ্যোতি। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কমে যাবে বলেও আশাবাদের কথা জানান সরকার প্রধান। বিরোধী দলের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের কাছে 3 মাসের মধ্যে সংকট সমাধানের কোনো পরিকল্পনা থাকলে সরকার তা গ্রহণ করবে। এ সময় বিরোধী দলকে হটকারী ও বিভ্রান্তি রাজনীতি বাদ দেওয়ার পরামর্শ দেন তারেক রহমান। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ ও দোয়ার আয়োজন করে ঢাকা ১৭ আসনের বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর মহাখালীর টিএনটি মাঠের এই অনুষ্ঠানে তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে জনগণের ভোগান্তির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, সংকটের দায় সরকার এড়াতে না পারলেও সমস্যার সূত্রপাত বিগত আমলের। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে, গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের সমালোচনা জবাবে সরকার প্রধান বলেন, অন্তর্বর্তী সরকারই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ বন্ধ করে দেয়। পিছনে ফ্যানের বাতাস কাটছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হটকারিতা। তাদের সহকর্মীরাও তো সরকারের দায়িত্ব ছিল, তখন তারা কি করেছিল? এই যে তৃতীয় যেই জাহাজটির হওয়ার কথা ছিল গ্যাসের জন্য, এই জাহাজের পারমিশন তো তারাই ক্যান্সেল করে দিয়েছিল। যেই গ্যাসের সমস্যা রয়েছে সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে সরকার পরিকল্পনা নিয়েছে জানিয়ে দ্রুত তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। এর জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই জাহাজগুলো বানাতে যথেষ্ট সময় প্রয়োজন হয়। আনোয়ারুল হক। পরে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান তুলে দেন বিএনপি চেয়ারম্যান। 1 লক্ষ টাকার আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচিতে অংশ নিতে আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সফরে তিনি জেলা সদর সহ 3টি উপজেলা সফর করবেন। সফরকালে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অনুদান ও সম্মানী প্রদান করার কথা রয়েছে। শপথ নেওয়ার পর প্রথমবার প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ আগমন উপলক্ষে শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন তারেক রহমান। অর্থনীতি কোন পথে? ব্যবসা, বিনিয়োগ পরিস্থিতি বা কি? নির্বাচিত সরকারের 6 মাসে কতটা মিলেছে স্বস্তি? উত্তর, কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি উত্তরণ। গ্যাস, বিদ্যুৎ সংকটের নাকাল অবস্থা, ব্যবসা শুরু ও পরিচালনায় কমেনি ঝক্কি ঝামেলা, বিনিয়োগেও নেই গতি, কমেছে শিল্প উৎপাদন। ঘুরে দাঁড়াতে মিলেছে প্রণোদনার আশ্বাস, কিন্তু নানান বেড়াজালে তাও অধরা। ব্যাংক এবং রাজস্ব খাতে হয়নি কাঙ্ক্ষিত সংস্কার। কিছুটা কমেছে মূল্যস্ফীতি, তবে বাজারে হাহুতাশ কমেনি। সকলেরই প্রত্যাশা সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন।
রিমন রহমানের রিপোর্ট। হঠাৎ করেই ছন্দপতন, নেমে এলো অন্ধকার, থেমে গেছে শিল্পের চাকা। কঠিন এক বাস্তবতা, প্রতিনিয়তই হচ্ছে রক্তক্ষরণ। তীব্র হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংকট, শিল্প উৎপাদনে তৈরি হয়েছে ভয়াবহ স্থবিরতা। পাল্টে গেছে গাজীপুরের এই শিল্প প্রতিষ্ঠানের কাজের সূচি। গ্যাসের জন্য গভীর রাতে খুলে রাখতে হচ্ছে কারখানা, এতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ডিজেল চালিত জেনারেটর দিয়ে কোনো রকমে উৎপাদন ধরে রাখা হলেও বেড়েই চলেছে ব্যয়। সংকট সামাল দিতে প্রণোদনার অর্থের জন্য ধর্ণা দিয়েও লাভ হচ্ছে না, তৈরি হয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। বেশ কিছুদিন ধরে আমরা এই গ্যাসের জন্য আমাদের প্রোডাকশন অনেক টাইম নষ্ট হয়েছে, যার কারণে আমাদের বায়ারদের সাথে আমাদের কমিটমেন্ট নষ্ট হয়েছে। যে কমিটমেন্ট কারণে এখন কিছু মাল আমাদেরকে ডিসকাউন্ট করতে হবে, করতে হবে। শিল্পকে বাঁচায় রাখার জন্য এই প্রণোদনা আজকে থেকে যদি ইমপ্লিমেন্ট হয় আমরা সবচেয়ে বেশি খুশি হব। এটা যদি আরও লিঙ্গার হয়, শিল্প বন্ধ হইতে থাকবে আরও। সরকারের 6 মাসে টেকসই হয়নি উৎপাদন ব্যবস্থা। মূলত জ্বালানি সংকটে এলোমেলো হয়েছে সবকিছু। মধ্যপ্রাচ্য যুদ্ধের জন্য এই পরিণতি। শিল্প এলাকায় 24 ঘন্টায় 6 থেকে 8 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। গ্যাসের চাপও নেই বললেই চলে। 3 থেকে 4 হাজার শিল্প কারখানার উৎপাদনে নেমে এসেছে বিপর্যয়। উৎপাদনের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় অন্তরায় জ্বালানি সংকট। জোরতালে দিয়ে উৎপাদন ধরে রাখার জন্য চলছে নিরন্তর প্রচেষ্টা, কিন্তু এভাবে আর কতদিন? শুধু গার্মেন্টস খাতি নয়, উৎপাদনমুখী সব খাতেই এখন ত্রাহি অবস্থা। ছোট, মাঝারি এবং বড় চ্যালেঞ্জের মুখে সব খাতের উৎপাদন। আমরা এই অবস্থায় কীভাবে টিকে থাকবো? একদিকে জ্বালানির জন্য আমরা ইন্ডাস্ট্রিগুলি চালাতে পারছি না, বিশেষ করে গ্যাসের জন্য। বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে। সাথে সাথে ব্যাংকের ইন্টারেস্ট রেট কিন্তু এখনও কমে নেই, ক্লাসিফিকেশন দ্রুত হচ্ছে। সেই জায়গায় চলে আমরা যদি উৎপাদন না করতে পারি, তাহলে আমরা কিভাবে আমাদের খরচ মেটাবো? কয়েক মাসে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানা সংকট স্পষ্ট হয়েছে, যা ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতির জন্য তৈরি করেছে অস্বস্তি। বলা যায় হিমশিম অবস্থার মধ্যে পড়েছে সরকার। রপ্তানিতে দুঃসংবাদ দিয়ে শুরু হয়েছে অর্থবছর। গেল বছরের একই সময়ের তুলনায় জুলাই মাসে রপ্তানি কমেছে প্রায় 1%। শ্রম ইস্যুতে আরও 10% বাংলাদেশকে চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামী ব্যাংক নিয়েও উত্তপ্ত অবস্থা। এনবিআর পৃথকীকরণ ও আর্থিক সংস্কারে গতি নেই। সরকার কিন্তু 1.5 বছর সময় পেয়েছে। সেই প্ল্যান যেটা বলা হয়েছিল যাইবে প্ল্যান, সেটা কিন্তু আমরা প্রতিফলনটা দেখতেছি না। প্ল্যানটা কোথায় এখনো? যে ধরনের রিফর্মগুলো কন্টিনিউটি করা দরকার, ধারাবাহিকতা বজায় রাখার দরকার ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু একটু হোঁচট খেয়ে গেছে। আমার সোলার পাওয়ার 7 থেকে 8 টাকায় পাওয়া যায়। আমি কেন এলএনজি আনতে যাবো, অমুক আনতে যাবো? কোনো মানে হয় না। কাজে আমাকে সোলারে যেতে হবে, তা না হলে সাস্টেনেবল পাওয়ার সাপ্লাই হবে না। বিনিয়োগের ক্ষেত্রেও নেই স্বস্তির বার্তা। বিডার হিসাব বলছে 2025 সালে $1.5 বিলিয়ন বিনিয়োগ পাইপলাইনে ছিল। সেখান থেকে এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে মাত্র $400 মিলিয়ন বিনিয়োগ। পুরনো সমস্যাগুলোর সমাধান এখনো হয়নি। লাইসেন্সিংয়ে পদে পদে হয়রানি, শুল্ক কাঠামোতে কমেনি নাজেহাল। দিন দিন বড় হচ্ছে বাণিজ্য ঘাটতি। গেল অর্থ বছরের শেষ মাস জুনে রপ্তানির তুলনায় বেড়েছে আমদানি ব্যয়। ট্রেডিং ব্যালেন্স $27 বিলিয়ন, এটা কিন্তু সাস্টেনেবল না। আমি যে রেমিটেন্স আনছি তার প্রায় সবটা খেয়ে ফেলছে আমার আমদানিতেই। তাহলে আমার সেভিংসটা হবে কোথায়? তো এক্সপোর্ট বাড়ানো ছাড়া কোনো গতি নাই। বড় বড় বিনিয়োগকারী আসছে, কিন্তু কেউ তো দে নট পুটিং দেয়ার মানি অন দ্য টেবল। কথাবার্তা বলে চলে গেলে তো হবে না, তাকে তো টেবিলে টাকা রাখতে হবে। এবং সেজন্য সরকার কি করছে সেটা আমরা তো দেখতে চাই। ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং সৃজনশীল অর্থনীতি নিয়ে চলতি মাসে 2টি টাস্কফোর্স গঠন করেছে সরকার। বিনিয়ন্ত্রীকরণ বিষয়ক কমিটির সদস্য সংখ্যা 22 জন। উত্তোলনের সুযোগ রয়েছে গ্যাস সহ বিভিন্ন খনিজ, সেখানেও যদি আমরা মনোনিবেশ করি দ্রুততার সাথে, এই একটা সমস্যার সমাধান করলে মনে হয় বাংলাদেশে একটা বিনিয়োগের বিপ্লব হওয়ার অফুরান সম্ভাবনা রয়েছে। বিদেশে প্রফিট রিপ্যাট্রিয়েশন করাটা সহজতর করা হয়েছে, ব্যবসার লাইসেন্সিংটাকে সহজতর করা হয়েছে, একই সাথে ওয়ান স্টপ সার্ভিসটাকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাঙ্ক্ষিত মাত্রায় কর্মসংস্থান নিশ্চিত এবং বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থান করাই এখন সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর গ্যাস পাম্পের পরিস্থিতি জানবো এখন। মগবাজার এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, আজও কি গ্যাসের জন্য যানবাহনের লম্বা লাইন রয়েছে? যারা অপেক্ষায় আছেন তারা কি পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন কিনা? হ্যাঁ জ্যোতি, সপ্তাহের প্রথম কর্মদিবস শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই আসলে আমি মগবাজারের যে সিএনজি স্টেশনে আছি সেখানে ইতিমধ্যেই 2.5 কিলোমিটারের উপরে আসলে দীর্ঘ লাইনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তে আসলে যারা সিএনজি স্টেশনে গ্যাস নিচ্ছেন তারা ভোর 4:30-5টার দিকে এসেছেন, যারা এই মুহূর্তে তারাই গ্যাস পাচ্ছেন। এবং আমি কিছুক্ষণ আগে কয়েকজন ড্রাইভারের সাথেও কথা বলছিলাম যে তারা বলছিলেন যে তারা অনেকেই 4টারও আগে এসেছেন, এসে লাইনে দাঁড়িয়েছিলেন এবং দীর্ঘ এই যে 3-4 ঘন্টা পরে তারা গ্যাস পাচ্ছেন এমনটাই তারা বলছিলেন। এবং তাদের দুর্ভোগের এই চিত্র বা ভোগান্তির এই চিত্র আসলে নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। তারা বারবারই আসলে গত কয়েকদিন ধরেই তারা সরকারের কাছে যে দাবি করছেন যে দ্রুতই আসলে এই সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে আসলে লাইনে দাঁড়িয়ে আছেন, একজনের সাথে কথা বলবো। আঙ্কেল, একটু আসলে বলবেন যে আপনি কখন লাইনে এসে দাঁড়িয়েছেন? এবং আমি সকাল 6:30টায় দাঁড়াইছি লাইনে, এখনও আমার সামনে কমসে কম 30-40টা গাড়ি আছে, আরও এখনো 1.5 ঘন্টার উপরে সময় নেই। হ্যাঁ, এখন কখন পাবো বলা যায়। যেমনটা আসলে শুনছিলেন, আমরা এক চালকের সাথে কথা বলছিলাম, তিনি আসলে বলছিলেন যে তিনি সকাল 6টায় এসে দাঁড়িয়েছেন এবং এখনও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তার সিএনজি স্টেশনে পৌঁছাতে সময় লাগবে। এবং আমরা আসলে মগবাজার থেকে শুরু করে পুরো বাংলা মোটর পর্যন্তই আসলে দীর্ঘ লাইনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। প্রতিদিনেরই যেমন চিত্র থাকে, ছুটির দিনের যেমন চিত্র ছিল, আজও আসলে সপ্তাহের প্রথম কর্মদিবসের চিত্রও সেই একই রকম। ভোগান্তির চিত্রটা আসলে কোনোভাবে আসলে পরিবর্তন হচ্ছে না। তবে সবার দাবি আসলে যত দ্রুত সম্ভব আসলে এই ভোগান্তি থেকে সরকার যাতে তাদেরকে উত্তরণ করেন সেই দাবি তারা জানাচ্ছেন। তবে এই সংকটের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন যারা সিএনজি চালক, উবার চালক, তারা। কারণ তারা আসলে যে পরিমাণ গ্যাস পাচ্ছেন সেটা দিয়ে আসলে 1 ট্রিপ 2 ট্রিপের বেশি তারা দিতে পারছেন না। এবং এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে আসলে সিএনজি স্টেশনেও কথা বলেছি, এই মুহূর্তে 100 থেকে 120 গ্যাসের চাপ, যে চাপ দিয়ে আসলে প্রত্যাশিত যে চাহিদা চালকরা করছেন সেই চাহিদা আসলে পূরণ করা যাচ্ছে না। জ্যোতি। শামীম, আপনাকে ধন্যবাদ। রাজধানীর পুরান ঢাকায় পূর্ব শত্রুতার জেরে কারখানার সহকর্মীর ধারালো কাঁচির আঘাতে মিতুল নামে 20 বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে ইস্ট বেঙ্গল মার্কেটের 14 তলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত 8টার দিকে ইস্ট বেঙ্গল মার্কেটের 14 তলায় অবস্থিত তৈরি পোশাক কারখানায় পূর্ব শত্রুতার জেরে বাকবিতণ্ডায় জড়ায় শ্রমিকরা। এক পর্যায়ে মিতুলের ওপর ধারালো কাঁচি নিয়ে হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিতুল পটুয়াখালীর বাসিন্দা রাসেল মিয়ার একমাত্র সন্তান। খবর পেয়ে সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাঁচিসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ এবং জিজ্ঞাসাবাদের জন্য 10 জনকে আটক করেছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত মূল অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে। এ ঘটনায় নিহতের বাবা সূত্রাপুর থানায় চলে গেছে। আমি বুঝতেছি যে আমার কি হারাইছে, আমার সামনে দিয়ে আমার ছেলেটা চলে গেছে, আমি বুঝতেছি। আর আমার তো আর এই কুলে কেউ নাই, আর আমার নাই একটা ভাই, নাই বাপ মা, নাই একটা সন্তান, আমার এই কুলুকুল সব শেষ। এ বিষয়ে আমরা প্রাথমিকভাবে তদন্তে জানতে পারি যে তারা সবাই পোশাক শ্রমিক। তারা এখানে রাত দিন 24 ঘন্টায় থাকে, শিফট ওয়ারি তারা ডিউটি করে। তো তাদের ভিতরে পূর্বে হয়তো কোনো ঘটনা ঘটছে, যেটার প্রেক্ষিতে তারা এই ঘটনাটা আজকে ঘটাতে পারে বলে আমরা মনে করছি। খুলনার রূপসায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার দুর্জনী মহল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন জয়েদ আলী। এ সময় 2টি মোটরসাইকেলে কয়েকজন যুবক সেখানে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে জয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে মৃত্যু হয় জয়ের। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি তারা। গত মঙ্গলবার রাতে একই উপজেলার কিসমত খুলনা গ্রামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরপর 2টি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকার পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর সহ ৮-১০ জন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ করেছেন জামায়াত নেতারা। অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতা এই ঘটনায় এমপি সমর্থকদের দায়ী করেছেন। একই সঙ্গে তাদের জেলা অফিসে ভাঙচুর চালিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করার অভিযোগ তাদের। পুরো ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ সুপার। কুষ্টিয়া শহরের ৬ রাস্তা মোড় এলাকা বিকেল হতেই গণ অধিকার পরিষদ ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সমর্থকদের মধ্যে উত্তেজনা। দুদিন আগে গণ অধিকার পরিষদ সম্পর্কে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শনিবার বিকেলে শহরের ৬ রাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিলেন দলটির নেতাকর্মীরা। এ সময় সে পথ দিয়েই একটি অনুষ্ঠান শেষ করে ফিরছিল এমপি আমির হামজার গাড়িবহর। ঘটনাস্থলে এসে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে বলে দাবি জামায়াত নেতাকর্মীদের। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনায় ক্ষোভ জানান তারা। আমরা যখন ৬ রাস্তা মোড়ে উপস্থিত হলাম তখন তারা অতর্কিত হামলা চালায়। ওরা ধাক্কা দেওয়ার কারণে আমরা যখন পরবর্তীতে একটা ধাক্কা দিয়েছি, এরপরেই একটা আমার পায়ে এত বড় একটা দিয়ে পায়ে মারছে। আমরা যখন মুফতি আমির হামজাকে আমরা গার্ড দিয়ে নিয়ে আসছিলাম, পুলিশ প্রশাসন চারিদিকে ছিল, আমাদের কোনো ভূমিকা আমরা দেখি নাই। অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতাদের দাবি শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি চলছিল। হঠাৎই আমির হামজার লোকজন এসে সংঘর্ষের সূত্রপাত ঘটিয়েছে। পরে সন্ধ্যায় জামায়াতের নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। অযাচিত কথাবার্তা বলছে এবং বলছে বাংলাদেশে কোনো নেতাকর্মী নাই 2 জন ছাড়া, রাশেদ এবং বিভিন্নর। আমরা জাস্ট তার এই অশালীন কথাটার প্রতিবাদ করার জন্য আমাদের শান্তিপূর্ণ একটা বিক্ষোভ করেছি। মাগরিবের আজানের নামাজের পরে ওরা সংঘবদ্ধভাবে মুসল্লিদের সাথে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আব্দুল খালেক ভাই সাধারণ সম্পাদকের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ওরা বিচ্ছিরিভাবে হামলা করেছে, লুটপাট করেছে। ঘটনার সময় পুলিশ উপস্থিত থেকে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। দুইটা গ্রুপের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং আমরা সাথে সাথেই পুলিশ এসে ইন্টারফেয়ার করে সবাইকে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরবর্তীতেও যদি কেউ কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় আমরা সেই বিষয়ে আইনগত ব্যবস্থা নিব। এই হামলা ও ভাঙচুরের ঘটনায় গণ অধিকার পরিষদ এবং জামায়াতের পক্ষ থেকে মামলা করার কথা জানানো হয়েছে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। কাজ শুরু হয়েছে 2017 সালে। 4 তলা ভবন নির্মাণে খরচ 19.5 কোটি টাকা। রাস্তাঘাট, ড্রেন, বাউন্ডারি, সাবস্টেশন ভবনের পেছনে ব্যয় আরও 5.25 কোটি। এসি জেনারেটর সহ অন্যান্য মিলিয়ে খরচ হয়েছে প্রায় 6 কোটি টাকা। কিন্তু 9 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি বরিশালের একমাত্র বিশেষায়িত 200 শয্যার শিশু হাসপাতাল। অথচ হাসপাতালটি দ্রুততম সময়ে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সহ রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি। দক্ষিণাঞ্চলবাসীর প্রশ্ন, কবে চালু হবে এই হাসপাতাল? দক্ষিণাঞ্চলে আগ্রাসী হামের কাছে বাবা মায়ের অসহায় আত্মসমর্পণ। চোখের সামনে দেখেছেন আদরের সন্তানের আর্তনাদ, নিথর দেহ। সীমিত শয্যার বিপরীতে শের-ই বাংলা মেডিকেলে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা। অথচ অব্যবহৃত পড়ে আছে বিশেষায়িত শিশু হাসপাতালের কয়েক কোটি টাকার আধুনিক ভবন। আমাদের 70টা সিট, রোগী ভর্তি থাকে এভারেজ 6 থেকে 700। এই রোগীগুলো আমরা সিট দিতে পারি না, আমাদের ফ্লোরে রাখা নিচে রাখা হামের প্রাদুর্ভাবের মধ্যে সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। তড়িঘড়ি আনা হয় কয়েকটি বেড। ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, স্বাস্থ্যমন্ত্রী সহ অনেকে। আগস্টে হাসপাতাল চালুর আশ্বাসও দেন, কিন্তু ফলাফল শূন্য। আশা করছি আগস্ট মাস নাগাদ আমরা কিছু কাজ, শিশু হাসপাতালের কিছু সেবা আমরা শুরু করতে পারবো। সমস্ত কিছু তালিকা আমি নিয়ে গিয়েছি। এগুলি কিছু ওইখান থেকে টেন্ডার হবে সিএমএসডি থেকে, আর কিছু এখান থেকে ক্রয় করা হবে। ফান্ডের ব্যবস্থা ঢাকা গিয়ে ইনশাল্লাহ আমরা করব। বরিশাল শিশু হাসপাতালের অবকাঠামো নির্মাণে 9 বছরে খরচ হয়েছে 30 কোটি টাকা। তবে এখন পর্যন্ত এখান থেকে একজন শিশুও স্বাস্থ্যসেবা পায়নি। দায়িত্বশীলরা আশ্বাস দিচ্ছেন খুব শিগগিরই এই হাসপাতালের কার্যক্রম শুরু হবে। কিন্তু কিভাবে? জনবল নিয়োগ, যন্ত্রপাতি ক্রয় সহ এখনও বাকি অনেক কিছু।
নাগরিক সমাজের প্রতিনিধি বলেন, লোক দেখানো প্রতিশ্রুতিতে হতাশ দক্ষিণাঞ্চলের মানুষ। শুধু আমরা লোক দেখানোভাবে যদি আমরা বলি যে এই কালকে উদ্বোধন হবে, পরশু উদ্বোধন হবে, আপনি তো জানেনই না যে এটা উদ্বোধন করতে কি লাগবে। হাসপাতাল ভবন হস্তান্তরে 10 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি কমিটির সদস্যরা ভবন পরিদর্শনে গেলে তাদের চোখে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। সমস্যা সমাধানে দিয়েছেন 18টি সুপারিশ। অপারেশন থিয়েটার, সিসিইউ এগুলো দেখে আমরা কিছু অবজারভেশন দিয়েছি। এটি সমাধান করলে আমরা পুনরায় আবার পরিদর্শন করে আমরা এটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করব। আমরা মোটামুটি কাজ কমপ্লিট, তবে কিছু কিছু জায়গায় আমাদের কিছু অবজারভেশন ছিল যে এখানে এই কাজগুলো করে দিতে হবে, সেই হিসেবে আমরা একটা প্রতিবেদন দাখিল করেছি। গণপূর্ত বিভাগ বলছে, কমিটির সুপারিশ অনুযায়ী সকল কাজ চলতি মাসের মধ্যেই সম্পূর্ণ হবে। প্রাথমিকভাবে বহির্বিভাগের চিকিৎসা সেবার মধ্য দিয়ে খুলবে বরিশাল শিশু হাসপাতালের দুয়ার, বলছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে আমরা আশা করছি যে আমরা আগস্টের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমরা আমাদের আর কোনো কাজ থাকবে না। সরকার কাজ চাইলে কাজ শুরু হইবে, এটা সরকারের চাও। যদি বলেন যে ফুল কবে শুরু হইবে, সেটা এর আনসার আমার কাছেও নাই। আর সরকার আস্তে আস্তে এটা পূর্ণাঙ্গ রূপ দেবে। বরিশাল ছাড়াও খুলনা, রংপুর, কুমিল্লা, রাজশাহী ও সিলেটে আধুনিক এমন হাসপাতাল ভবন রয়েছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। নির্মাণের এক যুগ পরও নতুন ভবন ব্যবহার শুরু করতে পারেনি বাগেরহাট পৌরসভা কর্তৃপক্ষ। অব্যবহৃত পড়ে থাকায় ভবনের বিভিন্ন কক্ষ এখন আবর্জনার ভাগাড়। অন্যদিকে পৌর কর্মকর্তা কর্মচারীরা সেবা দিচ্ছেন ঝুঁকিপূর্ণ ভবনে। জনগুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান কবে এই দশা থেকে মুক্তি পাবে সেই প্রশ্ন জনমনে। দেখে মনে হবে যেন শত বছরের পুরনো ভবন। ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা, দেয়াল ও পিলারের বিভিন্ন স্থানে দৃশ্যমান ফাটল। অথচ এটি বাগেরহাট পৌরসভা ভবনের কাগজে কলমে, যাকে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা দেওয়া হয়েছে। চারতলা ভবনটিকে পুরোপুরি ঝুঁকিপূর্ণই বলা যায়। তবু এখানে বসেই নাগরিকদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন পৌর কর্মকর্তা কর্মচারীরা। যদিও ঠিক পাশেই 3 তলা আরেকটি ভবন এক যুগ ধরে অব্যবহৃত। খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আমাদের জড়ার জন্য বিল্ডিংয়ে কখন ছাদ ধসে পড়ে, এই কারণে আমরা জনসভা থেকেও যেমন জনসাধারণকে যেমন দিতে পারতেছি না, আমাদের জীবনের রিস্কও রয়ে গেছে। আমরা অনেক ঝুঁকি নিয়ে পুরাতন ভবনে অফিস করতেছি, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এর বিপরীতে আমাদের নতুন ভবন করা হয়েছে, কিন্তু সেটা উদ্বোধন না হয় বা চালু না হয় আমরা অফিস করতে পারতেছি না। বাগেরহাট পৌরসভায় একটা কাজের জন্য আসছিলাম, তো যে অফিসে যাই দেখি প্রত্যেকটা রুমেরই ভাঙ্গা পরিস্থিতি এবং এখানে আসতেই ভয় করে। 2024 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে ভবনের মূল কাঠামো তৈরি করে এম.এ. জলিল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু বরাদ্দ না থাকায় তখন ভবনের দরজা জানালা দেওয়া যায়নি, করা হয়নি রং। এজন্য 12 বছর ধরে নতুন ভবনটি ব্যবহার করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন অকেজ পড়ে থাকায় ভবনটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আমরা যে বিল্ডিংয়ে সেবা নেই, এই বিল্ডিংটা একটি জরাকীর্ণ বিল্ডিং। এখানে পিলারগুলো ফেটে গেছে, বিভিন্ন জায়গায় প্লাস্টারগুলো খসে পড়ছে, যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, পুরাতন ভবনে, দীর্ঘদিনের জরাজীর্ণ পুরাতন ভবন, এই ভবনে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছি। এখানে প্রতি মুহূর্তে কর্মচারী কর্মকর্তা সবাই ইসের ভিতর থাকে, এটা নিরাপত্তা হবে। এভাবে সাথে কর্ম পরিবেশটা নাই। অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ভবনটি ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুতই তা বাস্তবায়ন করা হবে। আমরা খুব দ্রুতই আমাদের নতুন ভবনটাতে আমরা কাজ করে আমরা যাতে ওখানে উঠতে পারি এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ওখানে অফিসে তারা অ্যাকোমোডেট করতে পারি। এটা করার পরে আমরা নিশ্চয়ই পৌরসভার জনগণকে নাগরিক সেবা দিতে পারবো সুন্দর করে। বাগেরহাট পৌরসভায় স্থায়ী অস্থায়ী মিলে 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন। 1,26,000 নাগরিকের এই পৌরসভায় প্রতিদিন কয়েকশো মানুষ বিভিন্ন ধরনের সেবা নেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন 2 পুলিশ সদস্য। শনিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আটিওয়াবদা কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক স্বপনের নেতৃত্বে পুলিশ সদস্য মনির হোসেন ও আবু হানিফ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চালান। এ সময় আসামি পক্ষের লোকজন তাদের উপর ইট ও লোহার রড দিয়ে হামলা করে। আহত হন পুলিশ সদস্য মনির হোসেন এবং
এবং সহকারী উপপরিদর্শক স্বপন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে গত রাতেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একাধিক দল। এ সময় আব্দুল্লাহ এবং নাইম নামে দুজনকে আটক করা হয়। পদ্মা নদীর তীব্র স্রোতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে ভাঙনে ইটের রাস্তা ও 3টি বিদ্যুতের খুঁটিসহ প্রায় 100 মিটার এলাকা বিলীন হয়ে গেছে নদীগর্ভে। এতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের 0 পয়েন্ট থেকে পালেরচর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আগ্রাসী পদ্মা যেন প্রতিদিনই কেড়ে নিচ্ছে নতুন নতুন জনপদ। কোথাও বসতভিটা, কোথাও ব্যবসা প্রতিষ্ঠান, কোথাও সড়ক, সবই ধীরে ধীরে মিশে যাচ্ছে নদীগর্ভে। শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা তীরবর্তী এলাকায় এখন এমনই চিত্র। জাজিরার কাথুরিয়া গ্রামের নাজমা বেগম নিজ ভিটার চুলায় শেষবারের মতো রান্না করছেন তিনি। নদী ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন পার করছে পরিবারটি। ঘরবাড়ি বিলীন হওয়ার আগেই সরিয়ে নিচ্ছেন শেষ সম্বলটুকু। যেটু আসলে ভিটে বাড়ি শেষ মেশা কইছিলাম তাই বাচ্চা যদি নিজের জায়গায় থাকতে পারি তো ওই কামাই রুজি করে রাত্রে ঘরে ঘুমাইতে পারলাম, ভাত গুন খাইতে পারলাম, ওয়ান হেও নাই। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে 2টি দোকান সহ 100 মিটার এলাকা। ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি সহ 3 কিলোমিটার এলাকার প্রায় 500 পরিবার। পদ্মার ভাঙন থেকে নিজেদের শেষ আশ্রয়টুকু বাঁচানোর চেষ্টায় এখন জাজিরার অসংখ্য পরিবার। সরিয়ে নেওয়া হয়েছে 25টি বসতঘর ও 7টি দোকান। পরের থেকে ভাঙ্গিয়াছি আবার এপার আইছি, আবার এপার ভাঙতে আছে। এখন আমরা কই যাবো, কই কি করবো, এটা আমরা দিশা করে সাথে পারতেছি। মাইকিং করে দিছি, তারা গদর সরাই নিছে, সকলে আইসা গদর সরাই নিছে। সরকার কোনো যদি কিছু ব্যবস্থা না নেয় তাহলে আমরা দেখেছি 100 ঘর চলে যাব। এই জন্য আমরা খুব এলাকাবাসী খুব আতঙ্ক আছে। নদীর তীর রক্ষা প্রকল্পের কাজের ধীরগতির অভিযোগ স্থানীয়দের। তবে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে নদীর তীরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। একটা টাইম টেবিল থাকে, ওই টাইম টেবিলের মাধ্যমে যদি কাজ হয়ে যেত তাহলে আমাদের এই দুর্যোগে পড়তে হইতো না। এক লোকে পাস হয়েছে, এক লোকে কাম ধরছে, কিন্তু নামাটা হয়ে গেছে, বুঝানো এটা কাম হয় না। কারণটা টেকসই বেরিয়ে চাই, যা ক্ষতিগ্রস্ত হয়েছে আর যেন একটা গৃহহীন লোক যেন গৃহহীন না হয়, একটা পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের 100% ডিজাইন কাজ শেষ হবে, তখন আর ভাঙন হবে না। যেহেতু আমাদের এখন আংশিক কাজ হয়েছে, আংশিক কাজের জন্যই জায়গায় জায়গায় ভাঙন দেখা যাচ্ছে। গত 1 বছরে নদী ভাঙনের শিকার হয়ে জাজিরায় হাজারো পরিবার বসতভিটা হারিয়েছে। নদী ভাঙন ঠেকাতে স্থায়ী তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ দ্রুত গতিতে শেষ করার দাবি পদ্মাপাড়ের মানুষের। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস নেওয়ার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও সম্পূর্ণ পুড়ে যায় গাড়িটি। সকাল 6:45টার দিকে পাম্পে গ্যাস নেওয়ার সময় পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। মুহূর্তেই ধরে যায় আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত বন্ধ করে দেয়া হয় পাম্পের গ্যাস সরবরাহ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে 15 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাম্প কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। অনভিজ্ঞ চালক ও ফিটনেসবিহীন গাড়ির কারণেই এই দুর্ঘটনা বলে দাবি তাদের। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এই পথে চলাচল করতে গিয়ে কে কখন হারাবেন প্রাণ সেই শঙ্কা নিয়েই প্রতিদিন সড়কে চলাচল করেন যাত্রীরা। গত 7 মাসে এই 2 মহাসড়কের গোপালগঞ্জ অংশে ঘটেছে অর্ধশতাধিক দুর্ঘটনা। এতে প্রাণ গেছে অন্তত 33 জনের। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রতিদিনই ঘটছে এমন দুর্ঘটনা, যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। গত 7 মাসে সড়কের এই অংশে ঘটেছে অর্ধশতাধিক দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন 33 জন, কেউ আহত হয়ে করেছে পঙ্গুত্ব বরণ। স্থানীয়দের অভিযোগ, দ্রুতগতির যানবাহন, অদক্ষ চালক, নসিমন সহ 3 হুইলারের মতো অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে বেড়েই চলেছে দুর্ঘটনা। এছাড়া মহাসড়কে অপরিকল্পিত বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ বলছে স্থানীয়রা। অটো এইগুলো যদি এই হাই রোডে চলা কম হয় তাহলে অ্যাক্সিডেন্টটা কম হবে। ওভারটেক করতে যায়,
ওভারটেক করার কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে। একটা অটোওয়ালা স্বাভাবিক রোডের পরে ওঠে পেটের জন্য, তাদের জন্য এটা রাস্তা 4 লাইন রাস্তা আলাদা জন্য তাদের সিঙ্গেল একটা রাস্তা করে দিক। তবে দুর্ঘটনার বৃদ্ধির জন্য ছোট যান চালকদের দায়ী করছে বড় বাহনের চালকরা। দুর্ঘটনা কমাতে মহাসড়ক দুটিকে 4 লেনে উন্নীত করার দাবি তাদের। দুর্ঘটনা মূলত ঘটে হলো আপনার এই পরিবহন আর এই ছোট গাড়িগুলো একসাথে চলার কারণে। আমাদের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স দিয়েই তো আমাদের গাড়িগুলো দেয়, কিন্তু এরা তো আর এগুলো বোঝে না রাস্তাঘাটে। হুট করে মনে করেন ডানে বাই গুলি দিয়ে মনে করেন গাড়ি ডানে বাই ওভারটেক করতেছে, তখন আমাদের কাছে আর কোনো করণীয় থাকে না। আমাদের চলার মতন তো সেরকম কোনো রাস্তা নাই এবং সেরকম কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। বাধ্যতামূলক আমরা আর কি এই রোডে তখন আর কি আমরা চলতেছি। হাইওয়ে পুলিশ জানায় দুর্ঘটনা ঠেকাতে নিয়মিত টহল, বেপরোয়া ও দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারী যানবাহনগুলো আছে সেইগুলো আমরা অনেক সময় যদি ওভার স্পিড থাকে বা তার কাগজপত্র ফেল থাকে এই গাড়িগুলো আমরা ব্যবস্থা নিয়ে থাকি। ত্রুটিপূর্ণ যানবাহন এটাও একটা কারণ। আর এগুলোর জন্য আমরা প্রতিনিয়ত এই মহাসড়কে ওভার স্পিডের জন্য এবং অন্যান্য যে অপরাধগুলো হয় তার জন্য আমরা প্রতিনিয়ত চেকপোস্ট করছি। দ্রুতগতির যানবাহনের লাগাম টানা ও চালকদের দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি মহাসড়ক 4 লেনে উন্নীত করা গেলে সড়কে কমে আসবে মৃত্যুর মিছিল, এমনটাই মনে করেন সচেতন মহল। তাসমিয়া বিনতে আল মরিন, যমুনা নিউজ। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বেশিরভাগ মানুষের পেশা মাছ ধরা, কিন্তু বর্ষা মৌসুম যেন তাদের কাছে চরম এক দুঃসময়। বৈরী আবহাওয়ায় সবাই কর্মহীন, আয় উপার্জন বন্ধ। বিকল্প পেশার সুযোগ না থাকায় পরিবার নিয়ে দিন কাটছে অনাহারে অর্থাহারে। তবে তাদের সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। তীরে ভেড়ানো শত শত মাছ ধরা ট্রলার, কিছু নোঙর করা সাগরে। প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের চিত্র এটি। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল, দীর্ঘদিন বন্ধ মাছ ধরা। পুরো বর্ষা কাটছে এভাবে। কর্মহীন মৎস্যজীবীরা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় যোগাযোগ ব্যবস্থারও একমাত্র উপায় নৌপথ। প্রতিকূল আবহাওয়ায় বেশিরভাগ সময় নৌ চলাচল বন্ধ থাকে, কোথাও গিয়ে উপার্জনেরও সুযোগ নেই। 3 মাস যদি মন্দা গেলে সাগরের জাল মার মানুষের উপায় কি হইব ভাই? একটা দিন বন্ধ দিয়ে মাছ পরিবার টাইম লিয়ে মাছ যাইলে অনাহার তরি গিয়ে 15 দিন চলি না পারি গিয়া সাগর জানুয়ারি মাছ মারতে জানুয়ারি মাছ মারলে ফের চলের জানুয়ারি ফের নচলের। সাগরে মাছ ধরতে না পারলে জেলেদের ঘরে জ্বলে না চুলা। পরিবার নিয়ে থাকতে হয় অর্ধাহারে অনাহারে। কোথাও সরকারি সহায়তার খবর পেলেই সবাই ছোটেন সেখানে। ওয়ানিয়াম দিলে মেম্বার চেয়ারম্যানের কিনারে যায়, মেম্বার চেয়ারম্যানের হতে দিও গিয়ে হয়র নদী সুদিন সাধারণ আলে তো কিছু আনন্দ না হয় লিলালি গজাল লিলা বাঙাসুর আবাদ খামাইয়া কি নাই মাইকে দিলে গাইলে এখন খাইয়া পাইলে না। এই দ্বীপের ৮০% মানুষের প্রধান জীবিকা মাছ ধরা, বাকিরা কৃষি ও পর্যটনের উপর নির্ভরশীল। পর্যটনের ভরা মৌসুমে অনেকে কাজ করেন, কিন্তু যাদের অন্য কোনো পেশা নেই বেশি কষ্টে থাকেন তারা। 4 মাস হলে আর মঙ্গিনা পরিবারিব আর কিছু ইনকাম করিবার জন্য পর্যটনের লাগে। পর্যটক 2 মাস করে দে, তো তাহলেও আমাদের কুলাই না। ছেলে মেয়ে বেশি হিসাবে আমরা কুল করতে পারি না। সরকার একদিন দিলেও জনগণের মানে নিতে হবে, 1 বছর দিলেও মানে নিতে হবে। অফ সিজন পরিস্থিতি দেখতে সম্প্রতি সেন্ট মার্টিন সফর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। দ্বীপের মানুষের স্বার্থ সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি। দ্বীপটাকে আসলে তারাই তো লালন করছে, ধারণ করছে বা সব কিছুই করছে, তাই না? জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের এই দ্বীপের যে অস্তিত্ব, সব কিছু নিয়েই আমরা একটা সমন্বয় করে আমরা যে কোনো পরিকল্পনা করব। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে সবচেয়ে প্রাণঘাতী আগ্রাসন চালালো ইসরায়েল। শনিবারের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 11 জন, আহত আরও 19 জন। তেল আবিবের দাবি, শনিবার ড্রোন হামলায় লেবাননে তাদের 3 সেনা আহত হয়, যার জবাবে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে অভিযান। নাভাতিয়া শহরে একাধিক অঞ্চলে সিরিজ বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে 3 শিশুসহ একই পরিবারের সদস্যরা রয়েছেন। নিরাপদ হিসেবে বিবেচিত এলাকায়ও হয়েছে বিমান হামলা। আনসার ও
ও জারাতিয়ের মধ্যবর্তী উপত্যকায়ও বোমা ফেলেছে সেনারা। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। টার্গেট করা হয়েছে আল মানসুরি শহরও। গত জুনে যুক্তরাষ্ট্র সমর্থিত লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত চুক্তির পর সহিংসতার মাত্রা কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি কখনোই। সম্প্রতি আবারও তীব্র হয়েছে হামলা। শক্তিশালী ঝড় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায়। দুর্যোগে প্রাণ হারিয়েছেন এক শিশুসহ কমপক্ষে 6 জন। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে রাজ্যটির জরুরি বিভাগ। গত সপ্তাহ থেকেই ভয়াবহ ঝড় ও বন্যার কবলে পড়ে মধ্য পশ্চিমাঞ্চলের একের পর এক অঙ্গরাজ্য। ইন্ডিয়ানা ছাড়াও দুর্যোগের কবলে পড়ে ওহাইও, ইলিনয় ও কেন্টাকি। বন্যার পানিতে তলিয়ে যায় বাড়িঘর এবং রাস্তাঘাট। বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রায় 10 লাখ মানুষ। এছাড়াও শনিবার হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে তাণ্ডব চালিয়েছে ক্যাটাগরি 1 হারিকেন লালা। ঘন্টায় 120 কিলোমিটার ছিল বাতাসের গতিবেগ। প্রবল বৃষ্টিতে বিদ্যুৎহীন হয়ে পড়ে হাজার হাজার মানুষ। ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে হাওয়াই দ্বীপে, এমন আশঙ্কা আবহাওয়া বিভাগের। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। একদিকে বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির জেরে ভেঙে পড়া অর্থনীতি, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের থাবা। চরম বিপর্যস্ত আফগানিস্তান। সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে তালেবান সরকার। এমন পরিস্থিতিতে তীব্র মানবিক সংকটের মুখে দেশটির প্রায় 45% মানুষ। এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। পতাকা উড়িয়ে এগিয়ে চলছে সাজোয়া যানের বহর। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত তালেবানরা। উদযাপিত হচ্ছে আফগানিস্তানে তালেবান প্রত্যাবর্তনের 5 বছর। নানান সংকট আর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার উদ্বেগ সতর্কতা উপেক্ষা করেই নিজেদের সক্ষমতা তুলে ধরতে ব্যস্ত তালেবানরা। আমি সত্যিই খুব খুশি। এই স্বাধীনতা আমাদের কাছে সবকিছু। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই জয় অর্জন করেছি। এর সাথে কোনো কিছুর তুলনা চলে না। তালেবান সরকার প্রকাশিত সবশেষ 2023 সালের বাজেট ছিল $2.44 বিলিয়ন, যা পূর্ববর্তী সরকার ঘোষিত $6 বিলিয়ন বাজেটের অর্ধেকেরও কম। তীব্র আর্থিক সংকট মোকাবেলায় 2024 সালে সরকারি পেনশন ব্যবস্থা বাতিল করে প্রশাসন। তা সত্ত্বেও মূল্যস্ফীতি 3.6% থেকে চলতি বছর 1 লাফে পৌঁছেছে 7.5%। বেকারত্বের হার দ্বিগুণ হয়েছে। 5 লাখেরও বেশি মানুষ হারিয়েছে কর্মসংস্থান। অর্থনৈতিক সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে তালেবান সরকার। ইরান ও পাকিস্তান থেকে বিতাড়িত লাখ লাখ আফগান চাপ বাড়িয়ে আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। অন্তত আফগানিস্তানের যুব সমাজকে যথাযথ শিক্ষার সুযোগ দেওয়া উচিত তাদের। এছাড়াও দেশের জনসাধারণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাও সরকারের দায়িত্ব, যাতে তাদের বাধ্য হয়ে নিজ দেশ ছেড়ে ইরান কিংবা পাকিস্তানের মতো দেশে অভিবাসী হিসেবে চলে যাওয়া না লাগে। গেল বছর দেশটিতে স্থগিত করা হয় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা, যার জেরে তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় প্রায় 4 শতাধিক স্বাস্থ্যকেন্দ্র। মরার উপর খরার ঘা, ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কবার্তা, চলতি বছর চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে দেশটির প্রায় 45% মানুষ, যার মধ্যে 1,15,00,000-এরও বেশি শিশু। দীর্ঘ 5 বছর পেরোলেও তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি রাশিয়া ছাড়া অন্য কোনো পশ্চিমা দেশ। তবে তালেবানদের দাবি, শরিয়া আইনের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর শাসন ব্যবস্থা বজায় রয়েছে দেশটিতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।